সময় এখনই। যদি এই সময়ের মধ্যে নিজেরা ঐক্যবদ্ধ না হয় তাহলে বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল নামক যে স্বপ্ন, যে মানচিত্র ইসরায়েল প্রকাশ করেছে তা কিন্তু বাস্তব। ইসরায়েল এখন রীতিমতো মরিয়া হয়ে আক্রমণ শুরু করেছে ইরানের বিরুদ্ধে। নির্বিচার সেই হামলায় কিছুক্ষণ পরপর একের পর এক খবর আসছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরানের পর এবার সরাসরি টার্গেটে পড়ে গেছে পাকিস্তান। ইসরায়েল যে কোনো সময় পাকিস্তানে ইরানের মতোই হামলা ও ধ্বংসস্তূপে পরিণত করার জন্যই প্রতিহত ঘোষণা করেছেন তারা। সর্বশেষ শুধু তাই নয়, পাকিস্তানও ইসরায়েলকে দমিয়ে দিতে বা প্রতিরোধ গড়তে তারা পারমাণবিক বিস্ফোরণের সরাসরি বার্তা দিয়েছেন। তবে ইরানের সাথে একাত্মতা প্রকাশ করে অটোমেটিক্যালি পাকিস্তানি সেনাসহ 4 দেশের সেনারা ইরানি সেনাদের সাথে এখন এক পক্ষে লড়াই করছেন ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলকে মানচিত্র থেকে তুলে দেওয়ার জন্য পারমাণবিক নয়, শুধু মুসলিম দেশগুলো সবাই একত্রিত হয়ে চীন পর্যন্ত ইরানের কাছে অস্ত্র ভর্তি প্লেন পাঠিয়েছেন। আসুন সর্বশেষ পাকিস্তান, ইরান ও চীন মিলে এখন ইসরায়েলের দফাটা কেমন হতে পারে বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। সময় এখনই। যদি এই সময়ের মধ্যে নিজেরা ঐক্যবদ্ধ না হয় তাহলে বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল নামক যে স্বপ্ন, যে মানচিত্র ইসরায়েল প্রকাশ করেছে তা কিন্তু বাস্তব হবে। ইতিমধ্যে ইরানের পরবর্তী টার্গেট হচ্ছে পাকিস্তান। নেতানিয়াহুর এই বক্তব্য ভাইরাল। এর আগে তুরস্কের ইস্যুতেও কিন্তু বলেছিল যে ইরানের পরবর্তী সময় তুরস্কের একটা অংশকেও ইসরায়েল নিজেদের মানচিত্রে নিবে। বাকি ছিল সৌদির কিছু ভূমিও ইসরায়েল বৃহত্তর ইসরায়েল গঠনে একত্রিত করবে। যখন এত কিছু চোখের সামনে, যখন এত কিছু দেখা হচ্ছে যে আলাদা আলাদা লড়াই করার কারণে ইতিহাস বলছে এর আগে দুইবার এই ইসরায়েলের কাছে আরবরা পরাজিত হয়েছে। তবে তখনকার আরব রাষ্ট্রগুলো আর এখনকার আরব রাষ্ট্রগুলোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কি নাই আমাদের কাছে? টাকা আছে, পয়সা আছে, প্রযুক্তি আছে, শুধু একটা জিনিস নাই, একতা। আর এইটাকেই সবসময় ট্রাম্প কার্ড হিসাবে ইউজ করে আমেরিকা এবং তাদের দোসর ইসরায়েল। বাট একটা সুন্দর প্রস্তাব এসেছে অলরেডি। আমরা এই প্রস্তাবে দেখেছি পাকিস্তান অনেকটা সাড়া দিয়েছে, আর বাকি আছে তুরস্ক এবং সৌদি। তুরস্ক আর সৌদি কূটনৈতিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বক্তব্য দিলেও ইসরায়েল কোনটা দেখতেছে? যে খালি বক্তব্যের মধ্যে নিন্দা জ্ঞাপনে আছে, নাকি এর বাইরে কিছু আছে? এর মাঝখানে সৌদির কিছুটা মির্জাফরগিরিও কিন্তু আমরা দেখেছি যে সৌদির রাজা তিনি গোপনে ইরানকে চিঠি দিয়েছিল এই হামলা সম্পর্কে, যে যদি রাজি না হও তাহলে কিন্তু ট্রাম্প এটা করবে সেটা করবে। বাট তারপরেও আমরা মনে করি আজকের দিনে এসে সেই ঐক্যটা দরকার। দর্শক, চলমান সংঘাত মোকাবেলায় এবং আগামী দিনে নিজেদের রাষ্ট্রগুলোকে নিরাপত্তা সুরক্ষা দিতে বা সার্বভৌমত্বকে মাথায় রেখে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরবকে আপনার প্রস্তাব দিয়েছে ইরান যে আমরা একটা ইসলামিক সেনাবাহিনী গঠন করি। দেশটির নেতা মহসিন রেজাই বলছেন এই সেনাবাহিনী গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যদি এই 4টা রাষ্ট্র মিলে কোনো একটা সেনাবাহিনী গঠন করে তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণে নতুন মোড় নিতে পারে এবং সংঘাত আরো বাড়লেও পশ্চিমারা ইরান সহ সৌদি সহ যে রাষ্ট্রগুলো আছে এগুলোকে নিয়ে লাড়াচাড়া করার ক্ষেত্রে অথবা ইসরায়েল অদূর ভবিষ্যতে গ্রেটার ইসরায়েল নামক তারা যে স্বপ্ন দেখছে এটাকে বাস্তবায়ন করার আগে 101 বার চিন্তা করবে। আর পেছনে পরাশক্তি হিসেবে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া তাদের সহযোগিতা তো আছেই। আপনার এই চলমান আন্দোলনের মধ্যে গত কয়েকদিন যাবত যে ঘটনা হয়েছে এই ঘটনায় তুরস্কের ভূমিকাও কূটনৈতিক লেভেলে ফাইন, সৌদির ভূমিকা কূটনৈতিক লেভেলে ফাইন, কিন্তু মাঠ পর্যায়ের ভূমিকাটা খুব বেশি ফাইন না। তবে পাকিস্তানকে নিয়ে আমার সন্দেহ আছে, কারণ পাকিস্তান একটা শব্দই আছে, আমি মাঝে মাঝে বলি, অনেকে পাকিস্তানের ফ্যান ফলোয়ার আছেন আওয়াজে পাকিস্তান, এরা অনেক সময় অনেক কথা বলে কিন্তু আবার কথা থেকে সইরা যায়। যদি এরকম হয় তাহলে ঠিকই কিন্তু পাকিস্তানের কপালেও দুর্গতি আসবে। দেখেন ইরানের কাছে এখন পরমাণু মেশিন কি আছে আমরা জানি না, থাকলেও গোপনে আছে, কিন্তু পাকিস্তানেরটা প্রকাশ্যে আছে। সো পাকিস্তানকে কিন্তু গণতে হবে ইসরায়েলের। কারণ আজকে ইরানের একজন সেনাপ্রধান বলছিলেন যে যদি
ইসরায়েল বেশি বাড়াবাড়ি করে বা পাকিস্তানকে নিয়েও বা ইরানকে নিয়ে কোনো রকম পরিকল্পনা করে, তাহলে পাকিস্তান তাদের পরমাণু হামলা ইসরায়েলে করবে। এই যে ভয়টা, এইটাই জরুরি। আবার আমেরিকা একসাথে এতগুলো রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বিস্তার করতে দিবে না। কিন্তু সবচেয়ে বড় বাধা হচ্ছে যে পরিকল্পনা ইরান করছে, যে প্রস্তাবনাগুলো দিয়েছে, এগুলো আমাদের আরব কিংরা মানবেন কিনা, বিশেষ করে সৌদি এবং তুরস্ক। মুখে মুখে কথা বলার সময় শেষ, কারণ আজকে আপনারা ইরানের পাশে দাঁড়াবেন না, কালকে আপনাদের রাষ্ট্রে হাত দিবে, কিন্তু আপনাদের পাশে ইরান দাঁড়াবে না। ইরানকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। নিজেদের ভালোর জন্যই এই একতাটা খুবই জরুরি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইসরায়েলের সাথে যদি পাকিস্তান ব্যাপকভাবে জড়িত হয়ে পড়ে যুদ্ধে, তাহলে ক্ষয়ক্ষতি কার বেশি হতে পারে এবং পাকিস্তান যখন ইস্যুতে আসবে বাংলাদেশ কি বাদ থাকবে সেখানে? আসুন সর্বশেষে এই তৃতীয় বিশ্বযুদ্ধের রোডম্যাপটা বিস্তারিত জানবো রিপোর্টে। একের পর এক নিউজ আসছে, তেহরান গর্জে উঠেছে ইসরায়েলের উপরে। তেহরান থেকে অসংখ্য মিসাইল ছুড়া হচ্ছে। ইসরায়েলকে এখন প্যালেস্টাইনের মতন একটি কবরস্থান হিসাবে তারা ঘোষণা দিচ্ছেন। আমরা বাংলাদেশের একটি টেলিভিশন থেকে আপনাদের সামনে এই বিষয়ে একটি সাক্ষাৎকার, একটি রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরছি আমি। এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন মোহসেন রেজাই। ইসরায়েলকে তুমুল আক্রমণ করছে তেহরান, তবে আরো অনেক কিছু এখনো বাকি। সেই আভাসই দিলেন আইআরজিসির সাবেক এই কমান্ডার। তিনি বলেছেন, দেশটি এখন পর্যন্ত তাদের পুরনো প্রজন্মের অস্ত্রই ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করেছে। ইসরায়েল তথা পশ্চিমাদের ভাবনার বাইরে থাকা অস্ত্রগুলোর ব্যবহার এখনো তারা করেনি। এখানে যে কথাটা বললেন যে ইরান শুধুমাত্র তাদের পুরাতন সিস্টেমের যে অস্ত্রগুলা বারত আছে সেগুলোই শুধু ব্যবহার করছে ইসরায়েলের উপর। এরই মাঝে ইসরায়েল ধ্বংস কাছাকাছি দ্বার প্রান্তে চলে গেছে। যদি মনে করে ইরান যে তাদের অত্যাধুনিক অস্ত্রগুলা ব্যবহার করবে, তাহলে সেটা আর কোনো দেশ বা সেটা আর কোনো জায়গা থাকবে না বলে এখানে সাংবাদিকের কাছ থেকে আমরা যেটা শুনতে পেলাম, যে মানে এরকম পাওয়ারফুল তাদের জিনিস রয়েছে, তাদের কাছে এরকম পাওয়ারফুল শক্ত জিনিস আছে যেগুলা ব্যবহার করলে খান খান হয়ে যাবে, তছনছ হয়ে যাবে ইসরায়েল। ইসরায়েলে আর কোনো ভূমি আর একটা ধ্বংস তুপ ছাড়া আর কিছুই থাকবে না। আমরা একটু নিউজটা আরো আপনাদের সাথে শেয়ার করছি। উচ্চারণ করেছেন তিনি। যদিও ইরান চরম সংযম প্রদর্শন করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। তার মধ্যে 1.5 টনের ক্ষেপণাস্ত্র ব্যবহার হলেও সবচেয়ে শক্তিশালী বিস্ফোরক তাতে দেয়নি তেহরান। তার মানে ইরান এখনো তাদের শক্তিশালী ওয়ারহেড ব্যবহার করেনি। তবে দ্রুতই নতুন ধরনের বিধ্বংসী অস্ত্র যুদ্ধক্ষেত্রে প্রবেশ করতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি। বর্তমান যুদ্ধকে নিজেদের অস্তিত্বের যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন রেজাই। ইরানে ইসরায়েলের হামলার পর বিপুল শক্তি নিয়ে তেল আবিবকে একের পর এক জবাব দিয়েই যাচ্ছে তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এখন ধ্বংস হচ্ছে ইসরায়েলের শহরের পর শহর। মারা গেছে বহু ইসরায়েলি। কৌশলগত নানা স্থাপনাও এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল প্রদর্শক, আপনারা শুনতে পেয়েছেন যে ইরানের মানে একের পর এক বোমায় মানে তারা কৌশলটা কি নিচ্ছে ইরানের, সেটাই ধরতে পারছে না ইসরায়েল। আজকে ইসরায়েলের মাটি আর বিল্ডিং সবকিছু যেন একসাথে দোলা হয়ে গিয়েছে। এখানে এখন একটা ধ্বংসস্তূপ ছাড়া আপনারা ফটোগুলা যখন দেখবেন বিভিন্ন ভিডিওতে, বিভিন্ন মিডিয়াতে, আপনারা দেখতে পাবেন যে এর আগে আমরা প্যালেস্টাইনিদের উপরে যেভাবে তারা অত্যাচারটা করেছিল, প্যালেস্টাইনিদের ঘর বাড়ি যেভাবে ভেঙে দিয়েছিল, যেভাবে একেবারে তছনছ করে দিয়েছিল তাদের বাড়ি ঘর, তাঁবুতে বসবাস করতেন। এখন ইসরায়েলিরা তাঁবুতে থাকছেন না, কারণ তাঁবুতে তারা নিরাপদ নয়। তারা এখন বাংকারে, মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে। আমরা সবাই জানি যে মাটির নিচে ম্যাক্সিমাম ওয়েস্টার্ন দেশগুলাতে, ধনী দেশগুলাতে আপনার ট্রেন লাইন আছে মাটির নিচে। ওই ট্রেন লাইনের ভিতরে মানুষকে ঢুকিয়ে দেওয়া হয়, আর ওই ট্রেন লাইনের ভিতরে আপনার কোনো বাথরুম নাই, পানি নাই, আপনার কোনো, শুধুমাত্র জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাকে ওই বাংকারের ভিতরে আপনি কতদিন বসবাস করতে পারবেন, কারণ ওখানে খাবার দাবার, বাথরুম, ওই ব্যবস্থাগুলো তো নাই। কিছু কিছু জায়গায় হয়তো বা তারা নিজেরা তৈরি করে রেখেছেন যে যুদ্ধ লাগলে এভাবে এখানে বসবাস করতে পারে যাতে করে মানুষ। কিন্তু এত লক্ষ লক্ষ মানুষকে আপনি কোথায় মাটির নিচে জায়গা দিবেন? পৃথিবীর কোন দেশই বা দিতে পারবে? কোন দেশেই তো এত জায়গা নাই যে একেবারে মাটির নিচে সব মানুষ যেতে পারবে। তাই প্রদর্শক, আমরা এই যুদ্ধটা কিন্তু চাইনি। ইসরায়েল গভীর রাতে প্রায় 200টি যুদ্ধ বিমান পাঠিয়ে ইরানকে এই গভীর শুক্রবার রাতে, ভোর রাতে ঘুমন্ত মানুষের উপরে তারা যে জুলুমটা করলেন, তারা যে স্টার্টটা করলেন,
এখন ফেরত আসার উপায় এখন ইসরায়েলের নাই। আমেরিকার হাত ধরছে, বিভিন্ন জায়গায় তারা হাত ধরার চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টায় কিন্তু তারা সুফল পাচ্ছে না এবং সুফলটা পাবে না। কারণ ভারত পাকিস্তানের যুদ্ধটা আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থামিয়ে দিয়েছেন। কারণ পাকিস্তান এই পর্যায়ে চলে গিয়েছিলেন যেই পর্যায়ে পাকিস্তান আর ফিরবেন না, ভারতকে হয়তোবা শেষ করে দিবেন। কারণ পারমাণবিক অস্ত্র যদি ব্যবহার করা শুরু হয়ে যায়, পাকিস্তানের চাইতে ভারত 4 গুণ বেশি মানুষ, তাই ভারতের কোটি কোটি মানুষ শেষ হয়ে যেত। মানে ভারতের 10টা 20টা শহর পানি হয়ে যেত, মানুষ খুঁজে পাওয়া যেত না। সেই পরিকল্পনা যখন পাকিস্তান 100% নিয়ে ফেলেছেন, ভারতের কাছে এই সংবাদটা দিয়ে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প হস্তক্ষেপ করে নরেন্দ্র মোদীকে কোনো রকম বাঁচিয়ে দিয়েছেন। এরপরেও নরেন্দ্র মোদী তার দেশের পার্লামেন্টে বারবার যখন তুলুদুলু হচ্ছিল, তখন সে নিজেকে বাঁচার জন্য ওই ফুস ফাস ফুস ফাস ফুস ফাস, এছাড়া আর কিছু পেয়েছেন নরেন্দ্র মোদী? শুধু ফুসফাস করেছে। শুরুটা করেছিল কে? নরেন্দ্র মোদী। মাইকটা খাইলো কে? নরেন্দ্র মোদী। এবার ইসরায়েল শুরুটা করেছে ইরানের উপর, মাইকটা খাচ্ছে ইসরায়েল। সেই কারণে আজকের এই রোম ফুরাটা, মানে মধ্যপ্রাচ্যের ভিতরে এই ফুরাটাকে গেলে ফেলার জন্য এখন বিশ্বের পরাশক্তিগুলা ঐক্যবদ্ধ হচ্ছে, আরবের দেশগুলা ঐক্যবদ্ধ হচ্ছে যে এই রোম ফুরাটা বার 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 রক্তপাত করে। শুধু রক্তপাত করাটাই নেতানিহুর কাজ। নেতানিহুর অন্য কোনো রাজনীতি নাই, তার রাজনীতি হলো মানুষ মারা, মানুষ খুন করা, মানুষের রক্ত চুষা। যেমনটা নরেন্দ্র মোদীর রাজনীতিতে কিছু নাই, কারণ রাজনীতিতে গেলেই এন্ড অফ দ্য টাইমে মানুষ কি বলে, 4 দোকানের নরেন্দ্র মোদী, সে কি করবে আর? তো নরেন্দ্র মোদী এইটাই করে। কি করে? মসজিদ ভাঙে, মন্দির বানা, মানুষকে ব্যস্ত রাখে, তার দলটাকে চাঙ্গা রাখে, তার দলের উগ্রবাদীদেরকে মানে আরো বেশি মানে উগ্রতা বাড়িয়ে দেয়। এটা ছাড়া আর নরেন্দ্র মোদীবাদী কি আছে বলেন? কি আছে রাষ্ট্রের জন্য? সে কি করে? এরকম একটা মেধাবী রাষ্ট্র, ভারতের মতন রাষ্ট্রের এত মেধাবী মানুষ থাকতে একটা 4 দোকানের নরেন্দ্র মোদী এসে তাদের 3 বারের প্রধানমন্ত্রী হয়, এটা দুর্ভাগা, জাতি দুর্ভাগা। যেমনটা আমরা দুর্ভাগা ছিলাম যে বাংলাদেশে স্বৈরাচার শেখ হাসিনা দীর্ঘকাল আমাদের উপর জুলুম করেছে একজন নারী, কিন্তু আমরা হটাতে পারি নাই। তো আমরা যখন হটিয়েছি, তখন এখন বিজয় নিয়ে আছে নানা কথা। আমরা সেদিকে যাচ্ছি না। আজকের আন্তর্জাতিক সংবাদের শেষে এসে এটাই আমি বলছি যে ইরানের হাতে এমন তুলোধুনো খাচ্ছে ইসরায়েল, হয়তো বা ভবিষ্যতে আর কোনোদিন এই ইসরায়েল নামক রাষ্ট্রে যারা বসবাস করবে, যারা রাজনীতি করবে, নেতানিয়াহুর লাইফ শেষ না করা পর্যন্ত, তার রাজনীতি শেষ না করা পর্যন্ত, নেতানিয়াহু পালিয়ে অন্য দেশে আশ্রয় নেওয়া আগ পর্যন্ত মনে হয় না যে ইরান থামবে। তাই নেতানিয়াহুর রাজনীতি শেষ করে দিবে, তারপরে নতুন রাজনৈতিক দল যারা বিরোধী দলে আছে তারা হয়তোবা রাজনৈতিক আসনে আসবে, তখন তারা হয়তোবা শান্তির বার্তা দিবে মধ্যপ্রাচ্যকে এবং শান্তিময় দেশ হিসাবে তারাও থাকবে, প্যালেস্টাইনও থাকবে। এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।